যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়নে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল আহমেদ। আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি গণপরিবহনে নারীর সুরক্ষা। আপনারা জেনে থাকবেন, নারীর যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় গণপরিবহনে নারীর নিরাপত্তার একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক এক গবেষণার তথ্য যদি আমি বলি, সেটি এমন যে ঢাকার গণপরিবহনে যাতায়াতকারী নারীদের মধ্যে 63.4% নারী কোনো না কোনোভাবে হয়রানির শিকার হয়েছেন এবং এর ভয়াবহতা, এর থেকে রক্ষার উপায় কি কি রয়েছে, সেসব বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই আলোচনার জন্য আমাদের সাথে 3 জন অতিথি উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব ফৌজিয়া মুসলিম, সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব শাহনাজ শারমিন, নির্বাহী কল্যাণ ও সুরক্ষা, বিজেসি ব্রডকাস্ট জার্নাল সেন্টার, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব ABM মাহমুদুল হাসান, মিডিয়া ক্যাম্পেইনার হেড, হেল্প, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা ফৌজিয়া মুসলিম, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। যে তথ্যটির কথা বলছিলাম, এটি একটু আমরা আপনার মাধ্যমে এটি একটু আপনাকে দিয়ে আসলে এই চিত্রটি নিয়ে আর একটু জানতে চাই যে নারীরা তো এখন বাইরে বের হচ্ছে, কিন্তু সাম্প্রতিক এটি একটি গবেষণা রয়েছে, এছাড়া ব্র্যাকের গবেষণা রয়েছে, অ্যাকশনেটের গবেষণা রয়েছে। অ্যাকশনেটের একটি আরেকটি তথ্য আমার হাতে রয়েছে এমন যে সাম্প্রতিক এক জরিপে বলছে তারা 57% নারী বাস, ট্রেন স্টেশনের মতো জায়গায় হয়রানির শিকার হয়েছেন। এই হয়রানি আসলে কারা করছে, তারা কোন বয়সী মানুষ, মানে এইটি নিয়ে আপনাদের কোনো আরও বিস্তর গবেষণা রয়েছে কিনা একটু যদি বলতেন। না, নারী বিষয়ে গবেষণা তো আসলে খুবই কম। তার মধ্যে আবার নির্যাতন, সেটা এরকম গবেষণা আমাদের নাই। পত্রপত্রিকায় যেগুলো দেখি, আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, সেগুলো থেকে বলতে পারে আপনারা হয়তো সম্প্রতি দেখবেন যে একটা সময় ছিল যখন নারী পরিবহনে উঠতে গেলে ওঠার সময় নানা রকম সমস্যায় পড়তো। প্রথম হয় যে মেয়েদের জন্য আলাদা সিট আছে, আপনারা কেন বসবেন, মেয়ে নিতে চায় না, মানে মেয়ে যখন উঠতে চায় তখন বলে যে না, সিট ভরে গেছে, নেওয়া যাবে না। আগে এরকম ছিল, কিন্তু সাম্প্রতিককালে 2-1 দিন আগে দেখলাম যে একটা মেয়ে তার মানে ড্রেসের জন্য তাকে বাস পরিবহনে উঠতে দেওয়া হচ্ছে না। এটা নতুন চিত্র আমাদের সামনে। আপনারা দেখেছেন হয়তো, বেশ অনেক দিন আগে এরকমও শুনেছি আমরা যে বাসে এক মহিলা হাত বাড়িয়েছে টিকিটের জন্য, তো বলছে যে তোমার হাতে শাখা কেন, তুমি কি হিন্দু, তুমি বাস থেকে নেমে যাও। এগুলো কিন্তু নতুন ফেনোমেনন, রিসেন্টলি শুরু হয়েছে। কাজেই মানে পরিবহনে আগে যেটা ছিল, ভিড়ের জন্য উঠতে পারছে না, বা উঠতে গেলে একটা ধাক্কা দিচ্ছে, বা উঠতে না গেলে পরে মানে ধাক্কা দেওয়ার দরকার না থাকলেও ধাক্কা দিচ্ছে, ইচ্ছে করে একটু ছুঁয়ে দিচ্ছে, যদি সুবিধা মতো পাচ্ছে। একটা মেয়েকে একা পরিবহনের শ্রমিক ড্রাইভার মিলে তাকে রেপ করে খুন করে ফেলছে। এগুলো একটা সময় ছিল যেখানে হয়তো শুধু পরিবহনের সাথে যারা জড়িত, শ্রমিক এবং ড্রাইভাররা, তারা অনেক ক্ষেত্রে জড়িত থাকতো। কিন্তু এখন সমাজের মধ্যে এমন একটা নারী বিদ্বেষী প্রচারণা হয়েছে গত কয়েক মাসে, তার ফলে এখন আসলে এইটা শুধুমাত্র ট্রান্সপোর্টের কমের কারণে বা একটা সুযোগ পেলাম সেটার কারণে না, এটা একটা সামগ্রিক বিষয়কে, একটা নারী বিরোধী সংস্কৃতিকে সামনে নিয়ে আসার একটা ফেনোমেনন শুরু হয়েছে, যেটা আসলে গণপরিবহনের জায়গাতে নতুন করে একটা কী বলবো, নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছে। এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের সকলের একটু সচেতন হওয়া উচিত। শুধুমাত্র নারী গাড়ির সাথে, পরিবহনের সাথে জড়িত তারা শুধু না, মানে এই স্পেসটাতে এই যে সংস্কৃতির নামে যেগুলো করা হচ্ছে, সেগুলোকেও এখন সামগ্রিকভাবে বিবেচনার মধ্যে নিয়ে আসতে হবে। আপনার দৃষ্টিতে কারা আসলে এর মধ্যে জড়িত থাকে? এটি কি কোনো রাজনৈতিক, বা যেই ফেনোমেনার কথা বলছেন এর মধ্যে কি রাজনৈতিক ইনভলভমেন্ট রয়েছে, নাকি আসলে সোশ্যাল পার্সপেক্টিভটাই এমনভাবে তৈরি করা হচ্ছে? তৈরি হয়ে যাচ্ছে এখন সোশ্যাল পার্সপেক্টিভ। এর কারণ কি আসলে? এটা আমার কাছে মনে হয় যে গত কয়েক মাস ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, সেটা একটা কারণ। আমাদের রাজনীতির ক্ষেত্রে যে পরিবর্তনটা আসছে, সেই পরিবর্তনটা কোন দিকে যাচ্ছে এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। কাজে তার মধ্যে নারীকে কতটুকু বিবেচনা করা হচ্ছে, যদিও আমরা SDGতে যুক্ত আছি, আমরা নারীর উন্নয়নের কথা আমরা বলছি, নারী সংস্কার কমিশন করেছি, কিন্তু বাস্তবে গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলোতে নারী কিন্তু খুব থাকছে না।
কাজে সেইগুলো কোনো বার্তা দিচ্ছে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু সামাজিকভাবে সমাজের মধ্যে যে পিতৃতান্ত্রিকতা সংস্কৃতি ছিল, সেই পিতৃতান্ত্রিক সংস্কৃতিটা একটা নারী বিদ্বেষী রূপ পরিগ্রহ করে এখন একটা শূন্য জায়গা, তো এই শূন্য জায়গায় সেটা ভেসে ওঠার চেষ্টা করছে। সেখানটায় আমাদের মানে নারী আন্দোলন তো সচেতন আছেই, তার সাথে সমাজকেও সচেতন হতে হবে, না হলে পরে এটা আসলে বন্ধ করা খুব কঠিন হবে। জি, শাহনাজ শারমিন, একটু আপনার কাছে জানতে চাই আরেকটি বিষয়, যে আরেকটি কথা খুব সহজে শোনা যায়, প্রায় শোনা যায় আসলে, যে যখন নারী প্রতিবাদ বা বলতে চায় যে এটি নির্যাতন করা হয়েছে তাকে, তখন এরকম মন্তব্য আসে যে গণপরিবহনে এটি হতেই পারে, যদি না পারেন সহ্য করতে তাহলে এখানে কেন আসলেন, প্রাইভেট কারে চলে যান। তো আসলে কোনটা কোনটা নারীর এই যে সমাজে নির্ধারিত যে না এটি অপমান নয়, নারী নির্যাতন নয়, বা এই ধরনের প্রতিক্রিয়াগুলো নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ রাসেল, আপনি যে কথা বলেন গণপরিবহন, এই গণপরিবহনে আসলে গণতে কি নারী নেই? মানে গণ শব্দটাতে কি আপনি নারী বাদ দিয়ে গণপরিবহন কিনা যদি এটা ভাবেন, তাহলে হ্যাঁ, গণপরিবহনে নারী উঠবে না। গণপরিবহনে নারী নির্যাতিত, নারী অনেকভাবে হ্যারাস হয়। আপনি গণপরিবহনের ছোট্ট একটি বিষয় দেখেন, একটি বাস সুদূর মানে ধরেন পঞ্চগড় থেকে ঢাকায় রওনা হলো, 10 ঘন্টা জার্নি, 10 ঘন্টা জার্নি 2টা বা 3টা স্টপেজে থামবে, হয়তো 2টা স্টপেজে থামছে। এই বাসে অর্ধেক নারী অর্ধেক পুরুষ। আপনি শুধু চিন্তা করেন, পেট্রোল পাম্পে থামবে কিংবা একটা পেট্রোল পাম্পে থামবে। পেট্রোল পাম্পে কি হচ্ছে, উন্মুক্ত গণ বাথরুম। আমি কখনো যদি জিজ্ঞেস করি গিয়ে পেট্রোল পাম্পকে যে আপনি খোলা বাথরুমে যেতে বলছেন আমাকে, তাদের উত্তর থাকে মেয়েরা তো বাথরুমেই যায় না। আমি আপনাকে বেসিক এই গণপরিবহনের সাথে সম্পৃক্ত, এই জন্য এটা উদাহরণ দিলাম যে মেয়েদের বাথরুম লাগে, অথচ পুরো বাংলাদেশটাই খোলা বাথরুম ছেলেদের জন্য। মানে আপনি আসলে কোথায় বসবাস করেন, আপনি নারীরকে চিন্তাই করেন না যে সে এখানে আসতে পারে। মানে নারীর যে একটা বেসিক প্রয়োজন সেটা চিন্তা করেন। নারী উঠতে গেলে সিট নিয়ে আপনাকে উঠতে দেবেন, আপনি উঠলে আমার আরও 5টা প্যাসেঞ্জার উঠতে পারবো না। আপনার জন্য সিটটা কোথায় নারীর জন্য? নারীর জন্য সিটটা হচ্ছে ইঞ্জিনের উপরে, সবচাইতে গরম, সবচাইতে যেই জায়গাটা দুর্ঘটনাপ্রবণ জায়গাটুকু এবং যেটা রিস্কি সেই জায়গায়, সেইখানে আপনি নারীকে বসতে দিবেন, ওইটুকু আপনি নারী সিট হিসেবে লিখে দিলেন। সেটা আবার নারী প্রতিবন্ধী, হ্যাঁ, এবং ওইটুকু, এবং সেটা কিন্তু ইঞ্জিনে, যেখানে কোনো সিট পৃথিবীর কোথাও বসায় না। আচ্ছা, গণপরিবহন নারীর সুরক্ষা যেটা আপনি বলছিলেন, নারী আসলে কোথায় সুরক্ষা? এমন একটি দেশ আমরা গড়েছি যেখানে শিশু এবং নারীর জন্য এত অবান্ধব রাষ্ট্র পৃথিবীর কোথাও আছে কিনা, এটি আমার সবসময় প্রশ্ন মনের মধ্যে, যে এত অবান্ধব রাষ্ট্র, এত অসুরক্ষিত রাষ্ট্র পৃথিবীর কোথাও আছে কিনা নারী এবং শিশুর জন্য। এবং সেইখানে আলাদা করে নারীর সুরক্ষা, এটি আসলে একটা সময় আমার কাছে মনে হতো অসম্ভব। এখন আমার কাছে যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যে আমরা উল্টো দিকে হাঁটছি এবং এটি একটা অসম্ভব বিষয়। কারণ এখন সময়টা এমন এসেছে যে প্রশ্নটা, তাহলে নারী বেরোবে কেন? নারীর তো বের হওয়ার দরকার নেই। এতদিন পরে এই 21বিংশ শতাব্দীতে এসে আমাকে এই কথা শুনতে হয়, আপনার বের হওয়ার দরকার কি? না বের হলেই তো আপনি সমস্যাগুলোয় পড়েন না, যেটি হয়তো আমি একসময় শুনতাম না। এটি শুধু যে গণপরিবহন এমন না, এখন যে রিক্সায় উঠি সে রিক্সাওয়ালাও দুটো কমেন্টস করে বসে। মানে পরিস্থিতিটা আমি এই জায়গায়, আমি ফজলিয়া মুসলিমের সাথে জাস্ট অ্যাড করলাম। মানে আপনি বারবার জানতে চাচ্ছিলেন যে কারা করে, কারা করেন, এটা সবাই করে এখন, এবং করে এই জন্য পৃথিবী জুড়ে পরিসংখ্যান বলে এবং জরিপ বলে, বাংলাদেশে একটু জরিপ হয়েছিল যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ কিনা এটা বোঝার জন্য সবচেয়ে বড় নিয়ামক বা পরিমাপক হলো শিশু নির্যাতন এবং নারী নির্যাতন যখন বেড়ে যায়, তখন বলা হয় সেই দেশের, পৃথিবীর যে কোনো দেশে যখন এই পরিসংখ্যান বেড়ে যাবে, বলা হয় সেই দেশের মানে সুরক্ষা, সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সবচেয়ে খারাপ। এটি বাংলাদেশে বেশ কয়েকটি, ব্রেকিং দ্য সাইলেন্স সহ বেশ কয়েকটি সংগঠনের এটি একদম মানে জরিপই আছে, এবং সেই জরিপ অনুযায়ী বাংলাদেশে নারী শিশুর নির্যাতনটা গত কয়েক মাসে যেই পরিসংখ্যান, তাতে আসলে এটি প্রমাণিত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এতটাই হয়েছে যে আপনি কোনো ঘটনা ঘটলে আমি যে কারো কাছে বিচার চাইবো, আমি যে চিৎকার করলে দুজন এগিয়ে আসবে, তাও আসছে না। এবং পুলিশ বলে যে মবের ভয়ে পিছিয়ে যাচ্ছে। তাহলে আসলে মানে সুরক্ষাটা কে দিবে? আর গণপরিবহন তো যে আপনি যেটা বললেন, আমি যদি বলি কেউ নির্যাতিত হয় বা কোনো মেয়ে, তারপরে যদি কেউ তার ওপিনিয়ন দেয়, সে প্রতিবাদ করে, তাকে অন্য সবাই মিলে
পুরুষতান্ত্রিক সমাজে আসলে কাউকে আমি দায়ী করছি না, কারণ যেই পুরুষটি বড় হয়েছেন তিনি আসলে এটি দেখেই বড় হয়েছেন। তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, তার শিক্ষাঙ্গন তাকে এটিই শিখিয়েছে যে তুমি জোর গলায় কথা বলবে, তুমি যা বলছো সেটিই সঠিক। এবং তখন একটি ছেলের সাথে আরও 10টি ছেলে যুক্ত হয় ফেলো ফিলিং থেকে বা এক ধরনের ইগোইস্টিক প্রবলেম থেকে। তো সেই জায়গায় তখন নারী আর প্রতিবাদটা করতে ভুলে যায়, যারা করে শেষ পর্যন্ত কোনো একটা স্টপেজে তাকে হাত ধরিয়ে নামিয়ে দেওয়া হয়। আপনি পাবলিক টয়লেটের শুরুর দিকে বলছিলেন, আমি সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। এখন ঘটা করে, এখন না বিগত আরও বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন প্রাইভেট পার্টনারশিপের সাথে সরকারের সাথে বেশ কিছু পাবলিক টয়লেট করা হচ্ছে এবং বলা হচ্ছিল সেটি নারী বান্ধব করে গড়ে তোলা। বাস স্ট্যান্ডগুলোতে আপনি হয়তো একটার কথা উদাহরণ দিচ্ছিলেন, বাস স্ট্যান্ড সহ বা যেই জায়গায় করা হচ্ছে সেটি আসলে পর্যাপ্ত কিনা আপনার দৃষ্টিতে? পর্যাপ্ত তো নয়, একই সাথে সেটি কখন কোথাও তালা, কোথাও দরজা ভাঙ্গা, কোথাও ময়লা। আপনি দেখেন, বলা হয় যে মসজিদের শহর ঢাকা, এবং এই দেশে যত মসজিদ আছে, পৃথিবীর বহু দেশে মসজিদের বাথরুম ওপেন থাকে, সেটি সুরক্ষিত থাকে এবং সেটি পরিষ্কার করার জন্য পেমেন্ট নেওয়া হয়। আপনি ঢাকা শহরে মসজিদের বাথরুম উন্মুক্ত করে দেন সবার জন্য, আপনি টাকা নেন, আপনাকে আলাদা করে এই দেশে কোনো বাথরুম সেট আপ দিতে হবে না। এমন একটি রাষ্ট্রে আমি বসবাস করি যেখানে 10 কদম হাঁটলে একটি মসজিদ, সেখানে একটি বাথরুম আছে। আমি জানি না, এটা হয়তো কেউ কেউ প্রতিবাদ করবে, কিন্তু এটি খুবই সাধারণ এবং নর্মাল প্র্যাকটিস। আপনি পাশে রাখেন বাথরুমটি, সেখানে সবার চলাচল রাখেন এবং আপনি সেখানে দরকার পেমেন্ট নিন। তাহলে অন্তত আমরা বের হওয়ার সময় ভাববো না যে আমি পানি খেয়ে বেরোবো, আগামী 4 ঘন্টা আমি বাইরে থাকবো, আমি পানি খাবো না। জি, আমরা একটু মাহমুদুল হাসান, আপনার কাছে আপনার কার্যক্রম নিয়ে, হেল্পের কার্যক্রম নিয়ে সেটি জানতে চাইবো। তবে তার আগে একটু যে নির্যাতনের কথাগুলো আমরা শুনছিলাম আসলে, এবং সেই ক্ষেত্রে তো আসলে অভিযোগের তীর পুরুষদের দিকেই আসে, আপনিও একজন পুরুষ, একটু সেই জায়গা থেকে জানতে চাই যে আসলে আপনি সেই জায়গা থেকেও কাজ করছেন নারীদের সুরক্ষার জন্য, একজন পুরুষ হওয়া সত্ত্বেও পুরুষদের এগিয়ে আসতে হবে। কোন উপলব্ধিটা আপনার কাছে মনে হয়েছে যে আসলে এই চিত্রটি স্বাভাবিক নয়, যে জায়গা থেকে আপনি এসছেন, এই কাজে এগিয়ে এসছেন? দেখুন, প্রথমেই বলি যে ছেলে হিসেবে জন্ম নেওয়াটা আমি প্রিভিলেজ চাইল্ড আমি বলবো। এই কারণে আমি বলবো যে আমি যখন উচ্চস্বরে হাসি তখন কিন্তু আমাকে কেউ বাধা দেয় না যে তুমি হাসতে পারবে না, অথবা আমি যখন রাত 12টায় বা 1টায় কাজের কারণে বাইরে থাকি, অথবা আমি যখন গভীর রাতে ফিরি, দেখুন আমার পরিবারকে কিন্তু আমার খুব বেশি জবাবদিহিতা করতে হয় না। পাশাপাশি আমার পাশের ফ্ল্যাটের কিন্তু কি বলে আঙ্কেল আন্টিরা বলে না মানে পাছে যে উনি হচ্ছে খারাপ ছেলে, ও হচ্ছে নষ্ট ছেলে। তো বাস্তবতা কিন্তু এই। তো এই যখন বাস্তবতা, তখন সেখানে দাঁড়িয়ে আপনি কিছুক্ষণ আগে যে পরিসংখ্যানগুলো বলছিলেন, সেই পরিসংখ্যানগুলো একদমই ঠিক। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর একটি পরিসংখ্যান করেছে, সেই পরিসংখ্যানে আমরা দেখি যে প্রায় 98%, আমি যদি ভুল না করি 98 পয়েন্ট সামথিং, তারা গণপরিবহনে যখন চলেন তখন মৌখিক হয়রানির শিকার হন। অথচ আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই যে ভার্বাল অ্যাবিউজ, এটাকে মনেই করি না এটা একটা অ্যাবিউজ। এই যে হুট করে বলে দিলাম যে পাবলিক বাসে উঠলেন কেন, তাহলে এই ধরনের অ্যাবিউজগুলোকে আমরা মনেই করি না। পাশাপাশি আরেকটি পরিসংখ্যান যেটি আপনি বললেন যে প্রায় 70% নারী গণপরিবহনে এই ধরনের হয়রানির শিকার হচ্ছে। দেখুন, এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে এই যে একটি শব্দ আছে যে মিসোজিনি, এটা কিন্তু কোনো পুরুষের অবয়ব না, এটি কিন্তু একটি পুরুষতান্ত্রিক ব্যবস্থা যেখানে নারীকে সবসময় ঘৃণ্য চোখে দেখা হয়, যেখানে নারীকে অবদমিত করে রাখা হয়, যেখানে নারীকে কখনোই তার কথাটা বলতে দেয়া হয় না। এখন দেখুন, একজন নারীও কিন্তু সেই পুরুষতান্ত্রিক মনোভাবটা কিন্তু ধারণ করতে পারেন। এটা কিন্তু বিষয় না যে একজন পুরুষের শুধু পুরুষতান্ত্রিকতাটা ধারণ করবেন, একজন নারীও ধারণ করতে পারেন। তো যদি নারী ধারণ না করেন, তাহলে আমরা কিন্তু রাস্তাঘাটে, এই যে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে একজন নারীকে অন্য 2 জন বা 3 জন নারী কেন শালীন পোশাক পরেনি সেই অজুহাতে তাকে হেনস্থা করা হচ্ছে। বরিশালের একটি ঘটনা, এই তো কয়েকদিন আগে। তো এইরকম অহরহ ঘটনা আমরা দেখছি কিন্তু এই সোসাইটিতে। তো এটি কিন্তু নারী বা পুরুষ ভেদে কিন্তু না। তো আমি যখন ছোটবেলা থেকে দেখে এসেছি, আপনি যেটা বললেন যে আমি আসলে কিভাবে উদ্বুদ্ধ হয়েছি, আমি যখন ছোটবেলা থেকে দেখে এসেছি আমার বোনের জন্য একটি নিয়ম, আমার জন্য আরেকটি নিয়ম। হ্যাঁ, আমি যখন খেতে বসবো, কি বলবো যে সহজ বাংলায় বলি যে মুরগির রানের পিসটা আমাকে দেয়া হবে আর আমার বোনকে দেয়া হবে না, সেখান থেকেই কিন্তু আসলে ডিসক্রিমিনেশনের শুরু।
এখন এই যে আমার মা বা আমার মানে আমার জেনারেশনের এই কাজটি করছেন, এটি কিন্তু খুব অবচেতন মনেই করছেন। কারণ কি? কারণ উনি তো আমার দাদির কাছ থেকে দেখে এসেছেন বা নানির কাছ থেকে। এটি তো সোসাইটিতে একটি পরম্পরা, যেটি দীর্ঘ সময় থেকে চলে এসেছে। সো এই পরম্পরাটাকে যদি আমার ভাঙতে হয়, নারী পুরুষ এখানে ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে আমাদের সবাইকে আসলে কথা বলতে হবে। সো এই কথা বলার জায়গাটা, যেমন আমি অনেক সময় যখন প্রোগ্রাম করি, আমার প্রোগ্রামে পুরুষের সংখ্যা বেশি থাকে অনেক ক্ষেত্রেই। আমাদের অর্গানাইজেশন, আমার আরেকটি অর্গানাইজেশন আছে যে ইউথ প্ল্যানেট, আমরা যখন কাজ করি তখন সেই কাজের মধ্যে আমরা পুরুষদেরকেও মাসিককালীন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম করি। পুরুষদেরকে আমরা রিউজেবল প্যাড বা স্যানিটারি ন্যাপকিন দিই। এটা অনেকে হাসতে পারে, কিন্তু আমরা এটা কেন দিই? এটা হচ্ছে সোসাইটিতে যে ট্যাবুগুলো আছে, যে জেন্ডার স্টেরিওটাইপ যেগুলো আছে, সেগুলোকে আসলে আমাদের ভাঙতে হবে। আমরা সেই ভাঙার কাজটাই করছি। আমরা যদি পুরুষকে আইসোলেটেড করি, শুধু বলি যে না পুরুষ এই কাজগুলো করছে, নারীদেরকে হেনস্থা করছে, সুতরাং নারীকেই শুধু আমি সচেতন করব, পুরুষকে দরকার নেই, ভুল। একই সাথে যেমন আমার নারীকেও তার আত্মপ্রত্যয় হিসেবে গড়ে তুলতে হবে, আবার পুরুষ যে আছে তাদেরকেও শিক্ষাটা দিতে হবে যে কেমন আচরণ নারীর সাথে করতে হবে, কোন কথা বলা যাবে না, কোন কথা বলতে হবে। দেখুন আমাদের পরিবারের মধ্যেই কিন্তু আপনি দেখবেন যে মায়ের যে বক্তব্য বা মায়ের যে মতামত, সেটা কিন্তু প্রাধান্য পায় না, পায় কিন্তু বাবারটা। আবার এখন কিছুটা চেঞ্জ হয়েছে, যে ফ্যামিলিতে নারী হয়তোবা শিক্ষিত হয়েছে, সেই জায়গাতে অর্থনৈতিকভাবে নিজেকে আসলে সুসংহত করতে পেরেছে, সেই জায়গাতে আবার দেখবেন যে নারীর মতামতের কিন্তু কিছুটা মূল্যায়ন কিছু ধীরে ধীরে তৈরি হচ্ছে। তো আমার মনে হয় যে নারী পুরুষের এই জায়গা থেকে সবাইকে আসলে একত্রেই আসলে এই দেয়ালটা ভাঙতে হবে আমাদের। জি, এরপরে যেটি বলছিলাম যে হেল্পের সম্পর্কেও জানবো, এবং যেটি জানিয়ে রাখি যে গণপরিবহনে যাতে নারীরা বিপদে না পড়ে বা বিপদে পড়লে যেন সে কীভাবে প্রতিকার পেতে পারে, সেটি নিয়ে আপনারা একটি কর্মসূচি হাতে নিয়েছেন এবং বিজেসির সেখানে যুক্ত রয়েছে, সেটি নিয়ে একটু আমরা জানবো। তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন ওপিনিয়ন। আমরা আলোচনায় ফিরছি, নারীর সুরক্ষা নিয়ে আলোচনা করছিলাম। আলোচনায় এই পর্বে শাহনাজ শারমিন, একটু আপনাকে দিয়ে শুরু করি। কিছুদিন আগেই আমরা দেখলাম যে বিজেসি এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় একটি নতুন প্রকল্প নিয়েছে, এই গণপরিবহনে নারীকে কীভাবে, গণপরিবহনের পাশাপাশি অন্যান্য জায়গাতেও কীভাবে নারীকে, এই নারীর নিরাপত্তার ক্ষেত্রে আরেকটু অগ্রগতি আনা যায়, সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে বিজেসি এই কার্যক্রমে আসলে কিভাবে যুক্ত হলো, বা এর ফলে আসলে কাদেরকে আপনারা হেল্প করতে চান, কি উদ্দেশ্য? ধন্যবাদ রাসেল। আমরা আসলে হেল্প যেটা বলছিলাম যে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সাথে ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল 19 আমাদেরকে সহায়তা করেছে। এর সাথে আমাদের আরও দুটো সংগঠন যুক্ত আছে, শিবলি বলবে এটা বিস্তারিত। আমরা আসলে, আপনি জানেন যে আমরা মাটিঘাটে থেকে, আপনিও আছেন এই সংগঠনে, মানে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, এখানে রিপোর্টারদের একটা বড় অংশ আছে, প্রডিউসার আছে, ক্যামেরা পার্সন আছে, সবাই আছে। আমরা যখন রিপোর্ট করি আমরা দেখলাম যে গণপরিবহনে কন্টিনিউয়াস হ্যারাসমেন্টের ঘটনা মাঝখানে খুব বেড়ে গিয়েছিল। তখনই আমাদের একটা আলোচনা চলছিল যে যখন কেউ হ্যারাসমেন্ট হয়ে যায়, কারণ পরিবহন থেকে নামবে, পার্শ্ববর্তী থানায় যাবে, সেই থানা বলবে আমার কাছে ছিল না, বাসটা ওই থানায় যান, এই যে জায়গায় জায়গায় ঘুরতে হবে, সেটা না করে যে স্পটে বসে কোনো এক ক্লিকেই আপনি যদি কমপ্লেইনটা লঞ্চ করতে পারেন বা হেল্পটা চেয়ে বসতে পারেন, তাহলে আসলে ঘটনাটা ছোট থেকেই হয়তো শেষ করে দেওয়া যায়, এটা বড় ঘটনায় না যেতে পারে। কারণ বাসটা চলন্ত অবস্থায় কোনো ঘটনা ঘটলে আপনি কিন্তু ওই জায়গায় যদি থামিয়ে দিতে পারেন, পরবর্তীতে আরও বড় কোনো দুর্ঘটনা নাও ঘটতে পারে। এই চিন্তা থেকে আসলে একটা আলোচনা উঠেছে কীভাবে এটাকে এলিমিনেশন করা যায়। সেই ক্ষেত্রে আমরা একটা অ্যাপের কথা চিন্তা করি, যেই অ্যাপটি বর্তমানে আমাদের মাহমুদপুর থেকে আপনি যাত্রাবাড়ি পর্যন্ত এই রুটে চালু হয়। এইটি বাসে এই অ্যাপটি থাকবে, এবং আপনি ওই যার কাছে ইন্টারনেট থাকবে, একটা স্মার্টফোন থাকবে, সেই অ্যাপে ক্লিক করে, বিস্তারিত যে শিবলি অনেক বলতে পারবে, মানে ডিটেলসে বলবে, ওর জন্য রাখলাম। সেই অ্যাপে ক্লিক করে সে যখন মেসেজটি চলে যাবে থানায়, তখন বলা হচ্ছে যে পরবর্তী যখন ডিএমপি কমিশনার আসলেন তিনি বললেন যে, এবং একটি কার্যকরও হয়েছে যে এটি একটি কমপ্লেইন অফিসিয়াল লঞ্চ হিসেবে থানায় এটি জিডির মতো করেই এটি আসলে গ্রহণ করা হবে, আলাদা করে জিডি করতে হবে না। এই জায়গাটা গিয়ে আমাদের অনেক বড় একটি সাফল্য আমরা বলতে চাই। কেউ যদি এই অ্যাপটি অনেক সোজা সিস্টেম আছে, সেখানে যদি কেউ ক্লিক করে, আপনি নাম বলতে চাইলে বলতে পারবেন, পরিচয় দিতে চাইলে, আমি বিপদে পড়েছি, আমার পাশে উনি বসে আছে, উনিও চাইলে আমার হয়ে
কমপ্লেনটি লঞ্চ করতে পারে এবং সেখানে সেই 1 মাইলের মধ্যে যে দুই পাশে আমাদের কিছু স্বেচ্ছাসেবক থাকে, প্রতিটা স্টেপে গিয়ে এক একটা স্ট্যান্ড পার হয়, আমাদের স্বেচ্ছাসেবক পরিবর্তিত হয়, তাদের ফোনেও এই নোটিফিকেশনটা চলে যায়। এই নোটিফিকেশনটা এখন যেন 99-এও চলে যায়, আমরা সেখানেও চিঠি দিয়েছি, কথা চলছে। মানে একটি অ্যাপের মাধ্যমে অনেকগুলো জায়গায় এই আমি যে বিপদগ্রস্ত, আমি যে সহায়তা চাই, অনেকের কাছে তথ্যটি চলে যাচ্ছে। পার্শ্ববর্তী থানায় যেমন যাচ্ছে, আমাদের স্বেচ্ছাসেবকদের কাছে যাচ্ছে। এর ফলে যেটি হয়েছে, থানায় একটা জিডি কিন্তু হয়ে যাচ্ছে এবং হলে তখন পুলিশের একটা বাধ্যবাধকতা থাকে যে এটিতে সে কার্যক্রম গ্রহণ করবে এবং সেটিকে তদন্ত করবে, খুঁজবে, দেখবে এবং থানা জেনে যায় যে আমি কাছাকাছি কোন জায়গায় আছে, লোকেশন যেহেতু আছে, আমি সেইখানে আমার কাছে যে পুলিশটি আছে তাকেও আমি বলতে পারি, টহল পুলিশ থাকুক, ট্রাফিক পুলিশ থাকুক, সেও হেল্প করতে যেতে পারে। এটি আস্তে আস্তে সারা শহরে পরে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার প্ল্যান আছে। আমরা যখন এই অ্যাপটি আলোচনা করি, দীর্ঘদিন এটি নিয়ে গ্রাউন্ড ওয়ার্ক হয়, তখন আপনাদের যমুনা টেলিভিশনে মাহফুজ মিশু নামটি কিন্তু মিশু প্রপোজ করে। আমি বলতে চাই এই জন্য যে নামটি এত সুন্দর হয়েছে যে আমাদের সবগুলো শব্দ এসেছে কার্যকর, আমরা কি চাই না চাই, আবার শব্দটিও এসেছে সাহায্য, হেল্প। তো এটি আসলে আমাদের 1 বছর আগে কাজ শুরু হয়, আমরা লাস্টে মার্চে এটা লঞ্চ করি এবং তখন পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহায়তা করে এবং এরপরে আমরা বাস মালিকদের সাথে বেশ কয়েকটি মিটিং করেছি এবং তারাও আসলে সবগুলো বাসে এটি চালু করার জন্য রাজি হয়েছে। পাশাপাশি শিবলি সহ আমাদের বেশ কিছু কি বলবো সচেতনতামূলক অনেকগুলো ইউনিভার্সিটিতে, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, অনেকগুলো সংগঠনের সাথে এই অ্যাপটি নিয়ে আমরা কার্যক্রম চালিয়েছি যেন মানুষের কাছে পৌঁছে যায় এবং আমরা গণমাধ্যমে অনেকগুলো রিপোর্টিং করেছি এবং মানুষ আসলে এটি সম্পর্কে জানে। এখন যেটি সমস্যা হয়েছে, জানে ভালো, কমপ্লেন করছে, বাসের কমপ্লেন তো আসছেই, কিন্তু তার পাশাপাশি অনেকে ঘরে কেউ আপনার যদি হ্যারাস হয় সেও কিন্তু কমপ্লেন করছে। কলাবাগানে একটি ঘটনা বলতে চাই, মেয়েটি হ্যারাস হয়েছে, কমপ্লেন করেছে, যেহেতু সে টিনেজ মেয়ে, আমি তার সাথে কথা বলেছি। আমি যেহেতু বিজিসি নির্বাহী এবং সুরক্ষা দেখি, সুতরাং আমি কথা বলেছি মেয়েটার সাথে কয়েক দফা। সে যেতে চায় কিন্তু তার বাবা যেতে দিতে চায় না, মাও যেতে দিতে চায় না, মনে করে যে এরকম একটা বিষয় নিয়ে যদি তারা থানায় যায়, মানুষ জানাজানি হয়, বিষয়টি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। এই জায়গায় একটি সামাজিক ট্যাবু বলেন, আমাদের জানা বোঝা, আমাদের যে চেনা জানা যে সংস্কৃতি, আমরা সেই বলয়টা থেকে বেরিয়ে আসতে চাই না। এখনকার জেনারেশন অনেকে চায়, কিন্তু আমাদের বাবা মা বা আমাদের পরিবারে যারা মুরব্বী আছে তারা আসলে কিছুটা এটা নিয়ে একটা শঙ্কার মধ্যে থাকে এবং বিশাল একটি কমপ্লেইন আমাদের কাছে এসেছে, মানে অনেকেই আসলে অ্যাপটি ইউজ করেছে। শিবলির কাছে আমি সেটি নিয়ে একটু জানতে চাই যে অ্যাপটি চালু হয়েছে বেশ অনেক দিনই হলো, কয়েক মাস হয়ে গেল। আমরা যেটি বলছিলাম যে এই যে নারীদের অনিরাপত্তা, সেটির জন্যই আপনাদের উদ্যোগ। তো সেই জায়গায় উদ্যোগে কারা সাড়া দিচ্ছে বা কেমন রেসপন্স পাচ্ছেন, বা এই ক্ষেত্রে কোনো জটিলতা আপনারা ফেস করছেন? ব্যবহার প্রণালীটা যদি একটু বলেন। ব্যবহার প্রণালীটা আমি একটু বলছি যে যখন একজন নারী এই অ্যাপটা যার এখানে থাকবেন, উনি হচ্ছে, আমি খুব সংক্ষেপেই বলছি, ধরেন ওখানে একটা 999 যেটা ন্যাশনাল ইমার্জেন্সি লাইন, সেখানে আপনার ক্লিক করলে সরাসরি 999 এখানে কল চলে যাবে হেল্প সিক করার জন্য। পাশাপাশি আমরা অনেক সময় 999 কিন্তু অনেক বিজি থাকে আমরা জানি, তো সেক্ষেত্রে আমরা লোকাল পুলিশ স্টেশনকে এখানে নাম্বারগুলোকে অ্যাড করেছি। দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা আছেন মোহাম্মদপুরে, সো আপনি ক্লিক করলে সেটা অটো মোহাম্মদপুর থানা, যে থানার অধীনে সেই থানা আসবে এবং ওই যে থানার অধীনে আপনি থাকবেন সেই থানার ফোন নাম্বারটা অটো আপনার এখানে চলে আসবে এবং আপনি ডিরেক্ট আপনি থানাতেও আপনার অভিযোগটা দিতে পারবেন। পাশাপাশি আমাদের হটলাইন নাম্বারও আছে, আমাদের হটলাইন নাম্বারও সাথে সাথে একটা SMS চলে আসে। যদি ইমার্জেন্সি দরকার পড়ে, আমরা এই মোহাম্মদপুর থেকে সায়দাবাদ বা যাত্রাবাড়ি পর্যন্ত একটা ভলান্টিয়ার লাইন আপ তৈরি করেছি। এটা যেহেতু 1 ইয়ারের পাইলট প্রজেক্ট, সেই হিসেবে আমরা এটা তৈরি করেছি যেন এই সময়ের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, ভলান্টিয়াররাও যেন দ্রুততার সাথে সেখানে যেতে পারেন নারীকে সহায়তা করার জন্য। দেখুন, এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আপনি তৎক্ষণাৎ যেমন হেল্প সিক করতে পারবেন, আবার আপনি হয়তো বা বাসায় চলে গিয়েছেন, অন্য কোনো ইনসিডেন্ট অন্যজনের সাথে ঘটেছে, সেটাও কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন প্রমাণ সহ। আমরা সেখানে আলাদা ফাইল আপলোডেরও ব্যবস্থা রেখেছি, যদি কেউ চায় কোনো প্রমাণ সহ ডকুমেন্টস সহ দেবে সেটাও তারা করতে পারেন। এখানে একটি বিষয় বলা গুরুত্বপূর্ণ যে আমরা যে কোনো উদ্যোগই নিই না কেন, বেসরকারি পর্যায়ে NGO বলি, INGO বলি, সেই উদ্যোগগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়, কারণ দিন শেষে কিন্তু আপনার
প্রশাসনিক কার্যক্রম এখানে মানে সরকারের যে বাহিনীগুলো আছে বা অ্যাডমিনিস্ট্রেশনের যে কার্যক্রম আছে সেটা কিন্তু এখানে এলআই যখন করে না তখনই আসলে এটা ব্যর্থ হয়। যেমন ধরেন আমরা কেন 999-এর সাথে বসেছি এবং এমইউ সাইনিং এর একটি দ্বার প্রান্তে আছি, কারণ 999-এর সাথেই এই অ্যাপটাকে আমরা অ্যাডজাস্ট করতে চাচ্ছি এবং তারা রাজিও হয়েছেন। পাশাপাশি ডিএমপি কমিশনের সাথে আমরা কেন বসেছি, কারণ লোকাল প্রত্যেকটি থানাতে আমরা আলাদা আলাদা বসছি, কারণ একজন যখন ফোন যাবে হেল্প থেকে ওরা বুঝবেই না এটা আসলে কি, সুতরাং তাদেরকে আগে অ্যাডভোকেসির দরকার আছে, আমরা সেই অ্যাডভোকেসিগুলো তাদেরকে করছি। পাশাপাশি দেখুন যখন একটি ঘটনা পরিবহনে ঘটে বাসের যে হেল্পার থাকে বা কন্ডাক্টর যিনি থাকেন, যিনি ড্রাইভার থাকেন, তারা অনেক ক্ষেত্রে নারীর পক্ষাবলম্বন করেন না এবং ফলে কি হয় অনেক ক্ষেত্রেই নারী আসলে হেল্প সিটটা করতে পারেন না। এক্ষেত্রে আমরা মালিক পরিবহন সমিতি তাদের সাথে মিটিং করেছি, সিরিজ অফ আমরা মিটিং করছি, আমরা হেল্পার কন্ট্রাক্টর যারা আছে তাদের সাথে কথা বলছি, বসছি। কারণটা হচ্ছে যখনই এই ধরনের একটি ঘটনা ঘটবে ঢাকা সিটিতে সেই বাসের যারা হেল্পার আছেন তারা যেন নারীর পক্ষাবলম্বন করেন, আমরা সেই অ্যাডভোকেসি মিটিংগুলো করছি। দেখুন যতক্ষণ পর্যন্ত, আমি আবারও বলছি, আমাদের এরকম একটি অ্যাপ কিন্তু আগেও এসেছিল 2017-18 সালের দিকে, অ্যাপটি এখন নেই। কারণ কি, কারণ প্রশাসনিক যে উইংসগুলো আছে সেগুলোকে তারা ডটগুলোকে কানেক্ট করতে পারেননি। আমরা সেই কানেকশনের কাজটা এখন করছি এবং আমাদের এখন পর্যন্ত আমাদের খুব ভালোভাবেই কানেক্ট আমরা করেছি। আমাদের সাথে তারা অলরেডি 999 বলেছে যে আমাদের এই অ্যাপটি তাদের সাথে যেন আমরা অ্যাকোমোডেট করে দিই, তারাই এটাকে দেখবেন, আর আমাদের টিম তো আছেই, আমাদের টিম তো দেখবেনই। আর পাশাপাশি যেমন বিজেসি এখানে এমন একটি রোল প্লে করছে, আপনারা জানি যে গণমাধ্যম আসলে কি বলে চতুর্থ স্তম্ভ, তো এক্ষেত্রে গণমাধ্যম অনেক সময় প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন। যখন প্রশাসন এতগুলো অভিযোগ গিয়েছে, ধরেন 999 বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু বিজেসি একটি বড় ভূমিকা পালন করতে পারে, সাংবাদিকের একটি বড় ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি ফৌজিয়া আজকে এখানে আছেন, ওনাদের সাথে আমাদের মিটিং হয়েছে, আমরা বিভিন্ন এনজিওগুলোকে এখানে কানেক্ট করছি, নারী অধিকার নিয়ে যারা কাজ করেন তাদেরকে কানেক্ট করছি। আমরা চাই না যে অন্যান্য উদ্যোগের মতো শুধুমাত্র কানেকশন বিল্ড আপের অভাবে আমাদের এই হেল্প উদ্যোগটি নষ্ট হয়ে যাক, আমরা এটিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই। আজকে হয়তো শুধুমাত্র আমরা এখানে একটি নির্দিষ্ট কমিউনিটির মধ্যে সেটি চালু করেছি, ঢাকার একটি নির্দিষ্ট রুটে, কিন্তু আমরা খুব শীঘ্রই এটিকে অন্যান্য রুটগুলোতেও আসলে আমরা চালু করার একটা পরিকল্পনা আমরা আসলে নিয়েছি হাতে। জি, আমি সেটিও আসলে জানতে চাইছিলাম যে একটি রুটেই তো আপনারা রয়েছেন, মানে এটি কি প্রাইমারিলি আপনারা এখন একটি রুটে আছেন, পরে কি খুব শীঘ্রই ঢাকার সব জায়গাতে নিতে চান নাকি পুরো বাংলাদেশে? প্রথমে ঢাকা সব জায়গায়, এটা প্রথম ঢাকা সহ সব জায়গায়। আর এখানে এমন একটি অবস্থা, দেখুন আপনি চাইলে এখন চিটাং থেকেও কিন্তু হেল্প সিক করতে পারবে, সমস্যা নেই। মানে এটা তো একটা এখনো চাইলে পারবে, হ্যাঁ এখনো পারবে, মানে অ্যাপ ভিত্তিক পরিষেবা তো। কিন্তু আমরা এখন পর্যন্ত প্রতিটি থানাকে সেখানে ডেটা এন্ট্রি আমরা করিনি, আমরা এটা করতে একটু সময় লাগবে। আমাদের টার্গেট আছে আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের হোল বাংলাদেশের প্রত্যেক থানা এখানে কানেকশন আসলে বিল্ড আপ আমরা করে ফেলতে পারবো। সো এটা আসলে অনেক লং প্রসেস। তবে আমি এই ক্ষেত্রে আশাবাদী এই কারণে যে প্রশাসন থেকে এখন পর্যন্ত ভালো আমরা একটা সাড়া পেয়েছে এবং তারা এই ব্যাপারটাতে খুবই আগ্রহী এবং এই উদ্যোগটাকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। এবং এই ক্ষেত্রে একটি বড় কারণ আমি মনে করি আমাদের সাথে বিজেসি থাকার কারণে, কারণ সাংবাদিকদের একটি বড় মানে বলো সবচেয়ে বড় আমার মনে হয় যে এই সংগঠন, তাদের কারণে জার্নালিস্টদের, তো এই ক্ষেত্রে তাদের একটি ভূমিকা আমরা দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে তারা রোল প্লে করছেন, সুতরাং আমরা আশাবাদী। জি, ফৌজিয়া মুসলিম, একটু আপনার কাছে জানতে চাই, যেটি শাহনাজাপা বলছিলেন কিছুক্ষণ আগেও যে ধানমন্ডির একটি প্যারেন্টস হচ্ছে বাধা দিচ্ছিল, এটি আমরা প্রায় শুনে থাকি যে কখনো কখনো যিনি হেনস্থার শিকার হয়েছেন সেই নারী নিজে থেকেও আগ্রহ বোধ করেন না, আবার কখনো কখনো পরিবার থেকেও বাধা দেওয়া হয়, ফলে অনেক নির্যাতনের ঘটনা আসলে ধামাচাপা পড়ে যায়। এটি আসলে আপনাদের কাছে সিনারিওটি কেমন? পাশাপাশি এক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? যদি অভিযোগ না আসে তাহলে তো ব্যবস্থা নেওয়াটাও কঠিন। অনেক ধন্যবাদ। কিন্তু মানে বিষয়টা হচ্ছে যে এইটা একটা সময়ে কিন্তু আমার মনে আছে যে যখন এই সহিংসতার ঘটনাগুলো নিয়ে আমরা প্রথম কাজ শুরু করলাম, তখন বলা হচ্ছিল যে সহিংসতা তো হবেই, বাড়িতে কত কিছু ঘটবে, সেগুলোকে বাইরে নিয়ে আসতে হবে। সেখান থেকে কিন্তু আমরা অনেক দূর আগাতে পেরেছিলাম। এই সহিংসতাটা যে একটা অপরাধ সেটা আমরা প্রমাণ করতে পেরেছি এবং সহিংসতা প্রতিরোধের জন্য, নারীর সুরক্ষার জন্য নানাবিধ কাজ হয়েছে। তো সেই রকম একটা কাজের পার্ট হচ্ছে হেল্পলাইনটা।
কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবার এইটা করতে যেয়ে তাকে এতগুলো প্রশাসনিক জটিলতার মধ্যে যেতে হচ্ছে। বলা হয় যে একটা নারী যখন একটা সহিংসতার শিকার হয়, সে একবারই সহিংসতার শিকার হয় না, সে বিচার চাইতে যাওয়া পর্যন্ত তাকে প্রতি পদে পদে সহিংসতার শিকার হতে হয়। কিন্তু এই যে সেইখানেও কিন্তু পরিবর্তন আনা দরকার। কাজটা কিন্তু আমি বলবো যে ওয়ান ডাইমেনশনের না, কাজটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল কাজ। এখানে আমরা যেমন যে যেখানে কাজটা করছি সেই কাজটা শেষ পর্যন্ত করার জন্য একটু উদ্যোগী হতে হবে। ওই যে প্রথমে আলোচনাতে যে ট্যাবুর কথা বলা হয়েছে, শারমিনও বলেছে ট্যাবুর কথা, এই ট্যাবুগুলো তো আসলে একদিনে ভাঙবে না। এগুলো ভাঙতে তো একদিনে, মানে ধরেন তারপর আমরা 50 বছর 60 বছর ধরে কাজ করছি, তারপরেও তো এখনও ভাঙে নাই, এটা আপনারা বলতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে নারীরা কিন্তু আসতে শুরু করেছিল। আমরা যে আমাদের যে লিগ্যাল এড সহায়তার যে আমাদের কাজটা করি আমরা, সেখানে কিন্তু প্রতিদিন 6টা 7টা 8টা 10টা কেস আসে, কিন্তু সেগুলো আমরা দেখি কি দিন শেষে যেগুলোর বিচার শেষ করতে করতে অনেক সময় লেগে যায়। যেগুলো আমরা থানায় যাই, এই কোর্টে যায়, সেগুলো কিন্তু 20 বছর লেগে গেছে, এরকম ঘটনা আছে। আমরা যদি একটু মিডিয়েশন করে শেষ করতে পারি তাহলে হয়তো তাড়াতাড়ি শেষ হয়। যে এই যে প্রসেসগুলোর জটিলতা, আইনি জটিলতা, প্রশাসনিক জটিলতা, এগুলো যদি কমায় না আসতে না পারি, তাহলে এই যে বিচার চাইতে যাওয়ার যে সাহসটা, সেই সাহসটা তো নারী অর্জন করবে না। এবং সেটা যদি অর্জন না করে, পরিবারও তাকে পাশে দাঁড়াতে পারে না ইচ্ছা করলে। এই যে একটা কলাবাগানের মেয়েটার কথা বললো, এই কলাবাগানের মেয়েটা তো এখন তার মা বাবা ভাববে যে এটা যে সবাই জানাজানি হয়ে যায়, আমার মেয়ে স্কুলে যাবে, আমাকে তাকে টিজ করবে, আরও 4 জন হয়তো টিজ করবে, এরকমই তো চলবে। আপনাদেরকে এই কলাবাগানের কথা বললো বলে আমি মনে হলো, কলাবাগানে আপনার মনে আছে একটা মেয়ে খুন হয়েছিল, একটা ক্লাস ফ্রেন্ডের মারা গেছিল। সেই কেসটা আমরা শুরু করেছি আজকে বোধহয় 7 বছর হলো। এখনো কিন্তু জামিন, মানে প্রাথমিক সাক্ষী শেষ হয় না। কাজে এত সময় যদি একটা লাগে একটা কেসের, এখন একটা কেস পর্যন্ত যেতে তো বাদই দিলাম, তার আগে যে এই কেসটা গ্রহণ করে সেটা একটা দ্রুত পদক্ষেপ নেওয়া, এটার কোনো পদ্ধতি নাই আমাদের দেশে। আমরা দেখলাম যে সম্প্রতিকালে খুব তাড়াহুড়া করে ধর্ষণ আইনের বিচার 180 দিনের জায়গায় 120 দিন করা হলো। কিন্তু আসলে তো শুধু এটা কমালে হবে না, আমাদের যেমন আইনের সুযোগ থাকতে হবে, এটার বিরুদ্ধে একটা জনমত দাঁড় করাতে হবে, এটা করতে যারা যাচ্ছেন তাদের পাশে সহায়তা দিতে হবে। এই সবটা মিলিয়ে একটা সমন্বিত, আমাদের যে সাংস্কৃতিক চিন্তাধারার প্রথমেই যে আলোচনাটা করেছেন আমাদের মাহমুদ, হ্যাঁ, ওই জায়গাটাতে আমাদের যেতে হবে, সবটা মিলিয়ে কিন্তু ঘটনাটা হবে। কাজে এইটা আমরা যেটা মানে একটা আমাদের যেমন নারী অধিকার আন্দোলন যারা করি তাদেরও কাজ আছে, তেমনি সকলের আইন বিভাগের কাজ আছে, পুলিশ প্রশাসনের কাজ আছে, সাধারণ মানুষেরও, পুরুষ নারী নির্বিশেষে সকলকেই এইটার বিরুদ্ধে যদি সোচ্চার হয়, তাহলে আসলে এই সুযোগগুলো আমরা সমন্বিতভাবে গ্রহণ করতে পারবো। এবং যদি সেটি না হয়, তাহলে সমাজ বা রাষ্ট্রের কি ইম্প্যাক্ট পড়তে পারে বা রাষ্ট্রের উন্নয়নে কি বাধা পেতে পারে, সেটি নিয়ে আমরা একটু জানবো। তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন ওপিনিয়ন, আলোচনায় ফিরছি। আমরা ওই প্রশ্নে যাওয়ার আগে একটু এবিএম মাহমুদুল হাসান, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যেটি নিয়ে যে ট্যাবুর কথা বলা হচ্ছে, যে ফ্যামিলি থেকে বাধা, অনেকে নিজের আগ্রহ দেখান না যে সোশ্যাল কোনো ধরনের সামাজিক বিচারের মধ্যে পড়েন কিনা। সেই জায়গা থেকে আমি যতটা জেনেছি যে হেল্পের, আপনি বোধহয় কিছুটা বলছিলেন যে তথ্য গোপন করেও কেউ চাইলে অভিযোগ জানাতে পারে। সেই অভিযোগটি কি দিন শেষে আসলে বাস্তবায়ন হয়, বা আপনারা কি কতটা আমলে নিতে পারেন, বা সেই প্রক্রিয়াটা কি? এখন হ্যাঁ, তথ্য গোপন করে আপনার অভিযোগ দেয়া যায়, ইনসিডেন্ট রিপোর্ট, কিন্তু ব্যাপারটা হয় কি, আমি যখন এটাকে কোনো একটি আইনি প্রক্রিয়াতে যাব প্রতিকারের জন্য, তখন কিন্তু আমাকে পুলিশের সাথে বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের কথা বলতে হবে। এখন যদি আমি ভিকটিম, আমি যদি একেবারেই কথা বলতে না চাই, তাহলে এক্ষেত্রে খুবই জটিল হয়ে যায় আসলে বিচার পাওয়ার ক্ষেত্রটা। দেখুন, আমাদের দেশে এমনিতেই আপা কিছুক্ষণ আগে বলছিলেন, সিস্টেমের কারণে এমনিতেই বিচার প্রক্রিয়ার একটি দীর্ঘসূত্রিতা রয়েছে। সেই জায়গাতে আবার আমি যদি মুখই না খুলতে চাই যে আমার সাথে এই ঘটনাটি ঘটেছে, তাহলে আসলে আপনাকে আসলে বিচার পাইয়ে দেওয়াটা একটু মুশকিল, এটা যে কারোর জন্যই। এটা আমরাও দীর্ঘদিন ধরে কাজ করছি নারী নিপীড়নের বিরুদ্ধে, প্রায় 13 সাল থেকে আমি ব্যক্তিগতভাবে কাজ করছি। আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে আমরা স্কুল কলেজে গিয়ে
শুধু অ্যাডভোকেসি মিটিংয়ে সেই কথাটাই বলেছি যে তোমার রাইটস নিয়ে তোমাকে আগে দাঁড়াতে হবে, তোমার সাথে যে অন্যায়টা ঘটছে সেটা বলার ন্যূনতম সাহসটা থাকতে হবে, তাহলেই আরেকজন এসে তোমার হয়ে দাঁড়াবে, তোমার হয়ে কথা বলবে। এখন সমস্যা যেটা হয় যে সামাজিক প্রেশার থাকে, একটা ভয় থাকে, সেক্ষেত্রে অনেকে বলতে চায় না। আর আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই অভিভাবকদেরকে, আপনারা আপনার কন্যা সন্তানটির কি বলবো যে মানে সাহস হয়ে দাঁড়ান। কখনোই এই যে অভিভাবক আটকে দিল যে না তুমি বলতে পারবা না, তুমি অভিযোগটা দিতে পারবা না, তুমি পুলিশ আসছে তুমি কোনো জবানবন্দি দিবা না, এই যে জিনিসগুলোকে আটকে দেওয়া হচ্ছে, এটা আসলে অদূর ভবিষ্যতে আমাদের প্রতিবাদের ভাষাটাকে যেমন সংকুচিত করছে, ঠিক তেমনি হচ্ছে যে আমরা আমাদের কাজের ক্ষেত্রেও, বিচারের ক্ষেত্রেও কিন্তু এটা আমরা পাচ্ছি না। দেখুন, আমরা হেল্প থেকে কিন্তু অ্যাডভোকেসি মিটিং করছি, এটা আমরা এখন পর্যন্ত প্রায় আমরা 400-র মতো হবে আমরা উমেনদেরকে নিয়ে আমরা মিটিং করেছি আলাদা আলাদা, এবং এই মিটিংগুলো কিন্তু আমরা করছি, তাদেরকে বুঝাচ্ছি। আমাদের সাথে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনে আছে যারা এই হেল্প অ্যাপটা দেখছে বিজেসির সাথে। তো আমরা এই কাজগুলো করছি শুধুমাত্র একটি কারণে, সেটা হচ্ছে তাদের ট্যাবুটাকে ভাঙতে, তাদেরকে এই জিনিসটা রিয়েলাইজটা করাতে যে আপনি কথা বলুন, আপনার জন্য হেল্প আছে, আপনার জন্য আমরা সবাই আছি। তো ইনসিডেন্ট রিপোর্ট করতে পারবে, কিন্তু যখনই আমি এটা বিচার প্রক্রিয়াতে যাব তখন আসলে কথা বলতেই হবে। মানে এছাড়া তো আমি যদি আমার বিচারটা না চাই তাহলে অন্যজন তো আমার জন্য আসলে খুব বেশি কিছু করতে পারবে না। শাহনাজ শারমিন, একটু আপনার কাছে জানতে চাই এই প্রসঙ্গেই আপনার কাছে যে গণমাধ্যমেরও তো আসলে এই ক্ষেত্রে কিছুটা ভূমিকা আছে। আমরা প্রায় সময় দেখি যিনি ধর্ষিত হন কয়েকদিনের মাথায় তার নাম পরিচয় সহ গণমাধ্যমে চলে আসে, কখনো কখনো ছবিও চলে আসে। তো নির্যাতনের ক্ষেত্রে বা যে সোসাইটিতে যে ট্যাবুটি রয়েছে এটিও তো একটি কারণ যে হেনস্থার শিকার হন, যেটি কিছুক্ষণ আগেও তিনি বলছিলেন যে সবটা যদি ঠিক না হয় তাহলে আসলে কেউ আগ্রহ দেখাবে না। সেই জায়গা থেকে গণমাধ্যমের ভূমিকাটি কি হওয়া উচিত একটু আপনার কাছে জানি। আমি গণমাধ্যম কর্মী হয়ে গণমাধ্যমের সমালোচনার জায়গায় দাঁড়িয়ে যদি বলি সমালোচনাই করতে হয়, বিশেষ করে এই সময় এসে ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে একটা ভিউ বিজনেস, এটা আসলে খুব কমন ডায়লগ হয়ে যায়, কিন্তু সেই জায়গায় আসলে সবাই একটা অসুস্থ প্রতিযোগিতায় চলে গেছে। আপনি আসিয়ার ঘটনা দিয়ে শুরু করি, যদি তারপরের অনেকগুলো ঘটনা, সেই মেয়েটি বলতে চায় কিনা, সেই মেয়েটি তার চেহারা দেখাতে চায় কিনা, বা আপনি সম্প্রতি আপনি এইচএসসি পরীক্ষা একটা মেয়ে যে আসছিল, হ্যাঁ সে তার মার হয়তো অসুস্থ তদন্ত করে দেখেছে, কিন্তু মেয়েটি কিন্তু বারবার তার মুখ লুকাচ্ছিল, সে বলতে চাচ্ছিল না। তখন আবার অনেকে বলছিল গণমাধ্যমে না দেখলে তুমি তো পরীক্ষায় দিতে পারত না। মানে এই যে এক ধরনের জাজমেন্টে চলে যাওয়া, মিডিয়া ট্রায়ালে চলে যাওয়া। কেন অনেক ফ্যামিলি আসে না, তারা বলেছে যে আমরা মিডিয়া ট্রায়ালে যেতে চাই না, সত্য মিথ্যা অনেক পরের বিষয়, কিন্তু এই যে মিডিয়া ট্রায়ালে পড়ে যায় এবং একটা আতঙ্ক তৈরি হয়ে যায়, এবং কতদূর দেখাবো কতদূর দেখাবো না। আমি এটি আসিয়ার ঘটনা থেকে সর্বশেষ মাইলস্টোন মুরাদনগর, মানে মাঝখানে আমি অনেকগুলো গেছে, আমি লাস্ট মাইলস্টোন পর্যন্ত আসলাম। আমার সীমারেখা কোথায়? আমারও তো সীমারেখা আছে। আপনি এই মাইলস্টোনের ঘটনা যখন চলছিল তখন কানাডা থেকে একজন আমাকে লিখলো যে আমার সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা ছেলে পড়ে মানে ইয়ে হলো, সাথে সাথে কেউ ক্যামেরা বের করলো না, সবাই তাদের 999-এ ফোন দিল। এমনকি যে গাড়িতে বসেছিল যিনি আমাকে লিখেছেন তিনি বললো আমিও চেষ্টা করলাম একজন পুলিশকে খবর দেওয়ার, সবাই আসলো, রুলস অনুযায়ী বাচ্চাটাকে হসপিটালে নিল, সব করলো, কিন্তু পুরো সময় ওখানে যে 8-10 জন, খুব বেশি মানুষ তো ওইসব দেশে রাস্তা থাকে না, একজনও একটি ছবি তুললো না। মানে এই যে সিটিজেন মানে সভ্যতা, মানে এটা যে জানা যে এটা ব্যবহার কোথায় হবে, এই যন্ত্রটার ব্যবহার কি হবে, আমরা আসলে এটা জানি না। এটি আপনি দেখেছেন মাইলস্টোনে বিভৎস, ওই বাচ্চাটির জন্য, ওই পরিবারটির জন্য এই ছবিটা। এখন আমি তো এই ছবি দেখাচ্ছি কারণ আমার বলবো যে দর্শক দেখতে চায়। এটি আমি বিডিআরের ঘটনার সময় বলেছিলাম যে দর্শক তো আপনার কাছে নূর ছবিও দেখতে চায়, দর্শক তো আপনার কাছে অনেক কিছু দেখতে চায়, দর্শকের রুচি তৈরি করার দায়িত্বও তো কিছুটা আমার। আমি তো কিছুটা সেট করে দিব যে দর্শক কতটুকু দেখতে পারবে না, আমি কতখানি দেখাবো না। আসিয়ার বোনকে গিয়ে আমরা 50 বার একই প্রশ্ন করছি, সেও তো একটা শিশু 14 বছরের, সেই মেয়েটি এক এক সময় এক একভাবে এক এক বলা শুরু করলো, শেষ পর্যন্ত মেয়েটিকেও একটা ব্লেমের মধ্যে ফেলে দেওয়ার আমরা চেষ্টা করলাম। তো এই যে যেটি বলছিলেন মাহমুদ, যে আসলে কেন অনেক সময় প্রতিকার চাইতে হলে তো আপনাকে পরিচয় সব কিছু দিতে হবে, তারপর আমাদের সিস্টেমটা এত আদি আমল, এত সেই মান্ধাতার আমলে রয়ে গেছে যে অনেক কিছু লাগে না, ফর্মে অনেক কিছু লাগে না, অনেক জিজ্ঞাসাবাদ না হলেও চলে।
আমরা সেগুলো এখনো পরিবর্তন করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা হোক যেটা হোক, আবার কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু যিনি এটি ইমপ্লিমেন্ট করবেন তার মানসিকতা কি আদৌ পরিবর্তন হয়েছে? তিনি কি আসলে প্রশিক্ষিত হয়েছেন কিনা, তিনি জানেন কিনা যে এই নারীটিকে, এই শিশুটিকে, এই মেয়েটিকে, এই ছেলেটিকে আসলে আমি কিভাবে কথা বলবো, কিভাবে তার থেকে শুনবো, ইন্টারোগেট করব, একটা শিশুর কাছে আমি কতখানি জানতে চাইবো, এটিও তো উনি প্রশিক্ষিত না। উনিও চিরাচরিত সিস্টেমে যখন সলভ জব করেন, তদন্ত করতে নামেন, তখন আসলে সেটি বিচার যিনি যে পেতে চান। আপনি যদি একটু ছোট করে শুধু বলে আমি শেষ করছি যে দুটি বাচ্চা গ্যারেজে খেলতে গিয়েছে, মেয়ে বাচ্চাটিকে একটি গ্যারেজের দারোয়ান বেশ হ্যারাস করেছে, যদি তার সিসি ক্যামেরায়, মেয়েটি এসে বাসায় বলার পরে সিসি ক্যামেরা দেখে তার বাবা মা দুজনই থানায় যান, দারোয়ানটিকে সাথে সাথে তারা ইয়েতে দেন। ওই বিল্ডিংয়ে যারা সমিতি ছিল তাদের অনেকে মানা করেছিল, কিন্তু সেই বাবাটি সেটি ফেসবুকে দিয়ে বলেছেন, আমি আমার মেয়েকে শিখিয়েছি তুমি এই দেশে বড় হতে হবে, এই দেশে বড় হতে হলে তোমাকে সব কিছু থেকে প্রতিবাদ করে তোমাকে এই জায়গায় পৌঁছাতে হবে, সুতরাং আমি আমার মেয়ের পাশে আছি, যা যতদূর যেতে হয় আপনারা সহায়তা করুন। মিডিয়াকে তারা সহায়তা চেয়েছিলেন তিনি। এবং আমি দেখেছি যে বাবা মা পরিবার যদি পাশে থাকে সেই সন্তান বহুদূর যেতে পারে, শুধু তাকে সাহস দিতে হবে, তাকে ভরসা দিতে হবে যে যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে আসি। আপনার সন্তান হয়তো অন্যায় করে আসতে পারে, কিন্তু প্রথমে তাকে আপনাকে শেল্টার দিতে হবে, শুনতে হবে, আপনাকে অবশ্যই তার বিচার করবেন, কিন্তু প্রথমে তাকে জাজমেন্টালে ফেলে দিবেন না, এই জাজমেন্ট আপনি পরে করবেন। জি, ফৌজিয়া মুসলিম, একটু আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে আসলে এই যে বাসে উঠতে না দেওয়া, বলা যে আপনি বাসায় থাকেন, কিংবা ড্রেসের কারণে আটকে দেওয়া, এই যে প্রতিবাদ করতে না দেওয়া, এই সামগ্রিক চিন্তাটি তো আসলে দিন শেষে নারীকে আটকে দেয়া। এই আটকে দেওয়ার ক্ষেত্রে কি সমাজ বা রাষ্ট্রের উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়, বা সেটি কি আসলে কিভাবে বাধা হয়ে? অবশ্যই বাধা হয়ে দাঁড়াবে, কারণ যেটা যদি শারমিন শুরু করেছিল যে গণপরিবহনে গণের মধ্যে কি নারী নাই, তো এটা তো বেগম রোকেয়া কত বছর আগে বলে গেছেন যে অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে রেখে দেশ আগাবে না, এবং আগায়ও নাই। যখন জনগোষ্ঠীকে বের করে নিয়ে এসছেন তখনই, যখন কিছুটা হলে বের করে আনতেছেন, আজকে দেখেন যে কোনো দেশের জাতীয় এজেন্ডায় নারী বাদ দিয়ে নাই, কোনো রাজনৈতিক দলে নারীকে বাদ দিয়ে নিচ্ছে পারছে না। কিন্তু কিভাবে যতটুকু দিলে নারী তাদের লাভ হবে সেইটুকুই দিচ্ছে। যেমন আমি যদি বর্তমান পরিস্থিতিতে বলি যে আমাদের ধরেন আমাদের দেশে নারী বান্ধব আইন আছে, আমরা আন্তর্জাতিকভাবে অনেকগুলো নারীর সুরক্ষা সনদে আমরা সই করেছি, আমরা সিডোতে সই করেছি, আমরা এসডিজি বাস্তবায়ন করতে যাচ্ছি, এই সব জায়গায় কিন্তু নারী একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু আমরা জাতীয় ক্ষেত্রে দেখতেছি কি, ওই যে বলে যে মিসোজিনির প্রচার হচ্ছে, সেটা আমরা বিশেষ করে কিছুদিন ধরে দেখতেছি যে নারী বিদ্বেষী যে তৎপরতাটা হচ্ছে, যে ভীতি প্রদর্শন করা হচ্ছে, নারী সংস্কারের রিপোর্টকে ছুঁড়ে ফেলে দিবে, এই যে একটা ভয় দেখানো, এটা নারীকে তো ঘরে আটকে রাখার জন্যই করা হচ্ছে। আমরা দেখছি যে এই যে, কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো যে এই যে সংস্কৃতিটা লালন করা হচ্ছে সেটার বিরুদ্ধে রাষ্ট্র বা রাজনৈতিক দল কেউ কিছু বলছে না, কাজে সেই জন্য রাষ্ট্র পিছিয়ে যাচ্ছে, রাজনৈতিক দলও পিছিয়ে যাচ্ছে। আপনারা দেখেন আমরা এখনকার সময় সবচেয়ে যেটা আলোচিত বিষয় নির্বাচনে আমরা খুব অবাক হলাম যে রাজনৈতিক দল বললো যে 5% হারে নারীকে আমরা ক্রমান্বয়ে আগাবো। তো সিদ্ধান্ত গ্রহণের সবচেয়ে বড় জায়গা হলো সংসদ, জাতীয় সংসদে যদি নারীদের আমরা 50 জনকে এনে এরকম সাজিয়ে গুছিয়ে বসে রাখি, তাহলে সেখানে কি আমার নারীকে কেন্দ্র করে, নারীকে এগিয়ে নিতে হলে যে সমস্যা, যেভাবে পরিকল্পনা নিতে হবে সেই পরিকল্পনা গৃহীত হবে, বা দেশকে আগাতে হলে যে পরিকল্পনা, নারীকে বাদ দিয়ে কি দেশ আগাবে? কাজে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীকে নিয়ে যাওয়া, সেই জায়গাটাতেও কিন্তু রাজনৈতিক দলেরও একটা দায়িত্ব আছে, আবার রাষ্ট্রেরও একটা উদ্যোগ আছে। যদি রাষ্ট্র তার উদ্যোগটা যথাযথ পালন না করে, আমরা দেখতেছি যে এই পিরিয়ডে কিন্তু নারীর কর্মসংস্থান আরও কমে গেছে। নারী, আপনারা দেখেছেন হয়তো যে 20 লাখের মধ্যে 18 লাখ নারী কর্মহীন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা খুব হাসির কথা, এটা যে এত বছর পরে, এটা হাসি বলছে কিন্তু হাসির না, এটা উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে যে যৌতুক বিরোধী একটা আইন হয়েছে, আমাদের অনেক আন্দোলনের মধ্যে দিয়ে যৌতুক বিরোধী আইন হয়েছে। সম্প্রতি সরকার একটা আদেশ জারি করেছে যে এই যৌতুক বিরোধী মানে যে কোনো আইন এখন কোর্টে সব কোর্টে একটা আইন সহায়তা কেন্দ্র হয়েছে। সেই আইন সহায়তা কেন্দ্রে যে লিগ্যাল অফিসার আছেন তার অনুমতি নিয়ে তারপরে যৌতুক বিরোধী মামলা করতে হবে। মানে মামলা যে আমার মামলা আমি করব, সেখানে আমাকে একটা দিয়ে দেওয়া হচ্ছে সার্টিফিকেট নিয়ে আমাকে মামলা করতে হবে। কাজে বিচার যে আমরা এতক্ষণ আলোচনা করছি, বিচারের অভিজ্ঞতাটা কমিয়ে ফেলা হচ্ছে। কাজে সব মিলিয়ে
আজকে সেই জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর যাওয়াটা খুবই জরুরি এবং সেইখানে আমার মনে হয় যে সংরক্ষিত আসন থাকা, আবার এই কথাটাও আসছে কোটা কেন সব জায়গায় নারী সমান, কিন্তু ওইটাও আমাকে বুঝতে হবে যে এখনও কিন্তু আমরা সমতার পর্যায়ে যাই নাই। সমতার পর্যায়ে যেতে হলে আমাকে ন্যায্য অধিকারটা দিতে হবে, ন্যায্যতাটাকে প্রতিষ্ঠিত করতে হবে, তারপর আমি সমতায় যেতে পারবো। কাজে আমাদের দৃষ্টিভঙ্গিগুলোর ক্ষেত্রে, আমাদের পরিকল্পনার ক্ষেত্রে অনেকগুলো সীমাবদ্ধতা আছে যেগুলো আমরা খোলা মনে দেখি না, আমরা যার যার উদ্দেশ্য থেকে সেটা দেখি। সেই জায়গা থেকে বের হয়েছে সত্যিকারের অর্থে যদি আমরা আন্তর্জাতিক যে আমাদের অঙ্গীকার, আমাদের জাতীয় মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে নারীকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে নির্বাচনে নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা, শিক্ষায় নারীকে নিয়ে যাওয়া, বাল্যবিবাহ বন্ধ করা, এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু একটা নারীর পক্ষের একটা সংস্কৃতি গড়ে উঠবে, যেটা এই নারী বিদ্বেষী সংস্কৃতিটাকে প্রতিহত করতে পারে। তাহলেই দেশ আগাবে এবং রাষ্ট্র আগাবে, রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হবে। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।